আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমি পাবলিক ফিনান্স গতদিন পুরো চ্যাপ্টারটা হয়েছিল, একটু বাকি ছিল। সেই অংশটা পার্ট 2টা আজকে আলোচনা হলে পাবলিক ফিনান্স চ্যাপ্টারটা বা ফিসকাল পলিসি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? প্রথমে বলছে ক্যাসকেডিং এফেক্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স এর পার্থক্য কেউ একজন বলুন আমাকে। আগের দিন পড়েছিলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? তো কারোর মনে নেই? স্যার ট্যাক্সে দেওয়ার ট্যাক্সকে ডাইরেক্ট ট্যাক্স বলে, আর অন্যভাবে সরাসরি ট্যাক্সে না দেওয়াকে ওরকম না, আমি ইকোনমি ভাষায় বলেছিলাম আগের দিন, ইম্প্যাক্ট আর ইনসিডেন্স বলে কথা ছিল একটা। যখন একজনের উপরে ইম্প্যাক্ট পড়ে এবং ইনসিডেন্স পড়ে তখন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর যখন একজনের উপরে ইম্প্যাক্ট করছে, ইনসিডেন্সটা একজনের উপর পড়ছে, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। সে দুটো ছবি এঁকেছিলাম, একটা লোক তার উপরেই ট্যাক্স চাপাচ্ছে সরকার, এবং তার তার উপরেই গিয়ে ট্যাক্সের ভারটা পড়ছে। যেমন ইনকাম ট্যাক্স, আমার ইনকামের উপরে আমার উপরে চাপিয়েছে সরকার, এবং আমার ইনকাম ট্যাক্সটা আমাকেই দিতে হচ্ছে। আমি কারোর কাছ থেকে ওই ট্যাক্সটা তুলে নিতে পারছি না, সেই জন্য ওটা ডাইরেক্ট ট্যাক্স। আর যদি আমি কোনো একটা ব্যবসায়ী হই, তখন এই পেনটা যদি আমি বানাই, এই পেনটা তৈরি করতে 10 টাকা খরচ হয় এবং সরকার 2 টাকা ট্যাক্স নেয়। তা আমি যখন কি করব, সরকারকে এটা যখন কাস্টমারকে বিক্রি করব, তখন সেই ট্যাক্স ধরেই বিক্রি করবো, মানে 10 টাকা 2 টাকা 12 টাকায় বিক্রি করবো। তাহলে ট্যাক্সটা চাপিয়ে সরকার আমার উপরে, আমি দিয়েছি 2 টাকাটা, কিন্তু সেটা গিয়ে আমি আবার কাস্টমারের কাছ থেকে তুলে নিচ্ছি। তাহলে ইম্প্যাক্টটা পড়লো আমার উপরে, ইনসিডেন্সটা পড়লো কাস্টমারের উপরে। তাহলে একই ব্যক্তির উপরে পড়ছে? পড়ছে না। যখন এক ব্যক্তির উপরে ইম্প্যাক্ট পড়ে আর এক ব্যক্তির উপরে ইনসিডেন্স পড়ে, তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। আর যখন একই ব্যক্তির উপরে ইম্প্যাক্ট এবং ইনসিডেন্স দুটোই পড়ে, তখন সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। এটা আলোচনা করেছিলাম। তো এই যে ডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স এর ক্ষেত্রে কাসকেডিং এফেক্ট বলে একটা ধারণা হয়। কাসকেডিং এফেক্ট মানে হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স। কাসকেডিং এফেক্ট মানে হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স। তার মানে ব্যাপারটা কি? বলছে একজন হোলসেলার আর একজন রিটেলার, এই লোকটা হচ্ছে কাস্টমার আর কনজিউমার। আমরা হোলসেলার একটা জিনিস বিক্রি করলো 100 টাকায়, সে জিনিসটা 100 টাকায় জিনিসটা সে তৈরি করেছে, মানে তার হচ্ছে সবকিছু লাভ টাভ দিয়ে 100 টাকা। তার উপরে সরকার নিচ্ছে 10% ট্যাক্স, তাহলে তার ট্যাক্স দিতে হচ্ছে 10 টাকা। সে জিনিসটা একে বিক্রি করলো রিটেলারকে কত টাকা? 110 টাকায়। রিটেলার যখন আবার কনজিউমারকে বিক্রি করবে, রিটেলারকে আবার দেখা যাচ্ছে 10% ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে কি, এর সাথে +11 হয়ে যাচ্ছে। যদি আবার 10% ট্যাক্স দিতে হয়, তখন এর সাথে +11 হয়ে যাচ্ছে। তো জিনিসটা গিয়ে কনজিউমার পাচ্ছে 121 টাকায়। তাই তো? কনজিউমার পাচ্ছে জিনিসটা 121 টাকায় বা তারও বেশি। কারণ রিটেলার আবার তার লাভ লাগবে, যদি 10 টাকা লাভ লাগে, তাহলে সে তখন পাচ্ছে কত? 131 টাকায়। তাহলে কি ট্যাক্স একবার এই জিনিসটার উপরে চাপানো হয়ে গেছে, সরকার নিয়েছে 10%, সঙ্গে আবার জিনিসটা 110%-এর জায়গায় তার সাথে আবার 10% নিল, নিয়ে 11 টাকা ট্যাক্স নিল। তাহলে ট্যাক্সের উপর ট্যাক্স পড়ছে, এর ফলে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে কনজিউমারের কাছে। তাই তো? তো সেই জন্য এটাকে বলা, এই যে এফেক্টটা ট্যাক্সের উপরে যখন ট্যাক্স চাপে এবং জিনিসের দাম বেড়ে যায়, তাকে বলা হয় ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। ক্যাসকেডিং এফেক্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স বলা হয়। ক্যাসকেডিং এফেক্ট মানে কি? ট্যাক্স অন ট্যাক্স। ট্যাক্স অন ট্যাক্স মানে ট্যাক্সের উপর আবার ট্যাক্স। এর ফলে কি হবে? একে বিক্রি করলো, এ বলবে কি আমি বিল দেবো না, আপনাকে ট্যাক্সটা দিতে হবে না, তাহলে আপনি এই 10% ট্যাক্স থেকে মুক্তি পাবেন। এই যে আমাদের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, এটা আমি দেখাবো না। তাহলে এই রিটেলার কনজিউমারকে বললো আপনার বিল নিতে হবে না। যেমন আমরা বাসের টিকিট কাটলে কন্ডাক্টর বলে যে 2 টাকা কম দাও, তো টিকিট নিতে হবে না। আমরাও বলি যে হ্যাঁ ঠিক আছে, 5 টাকা কম দিন, টিকিট দিতে হবে না। ও হবে কোনো এরকম বলে চলে আসি। তো এটা হচ্ছে কি? ফাঁকি দেওয়া। বিলটা দিলে কি হচ্ছে, বাসের মালিক সে কিন্তু হিসাব পাচ্ছে যে কত টাকা আজকে সেল হয়েছে টিকিট। তো ঠিক সেরকম তখন বলবে আপনি যদি বিল না নেন, তাহলে আপনাকে 10 টাকা, এই 11 টাকাটা দিতে হবে না। তখন 131 টাকার জায়গায় 121 টাকায় হবে। তাহলে এর ফলে বিল না দিলে কি হবে? সরকারের কাছে কোনো হিসাব যাবে না কোন জিনিসটা বিক্রি হচ্ছে কিনা। তাহলে কি হবে? প্রেফার টু ডু ট্রানজাকশন উইদাউট বিল। এই যে কাস্কেডিং এফেক্ট যদি পড়ে, ট্যাক্সের উপর যদি ট্যাক্স চাপে, তখন এই যে কনজিউমার সেও, যে রিটেলার সেও, তারা কি করবে? এই যে বিল ফিল গুলো ইউজ না করার চেষ্টা করবে, ট্রানজাকশন উইদাউট বিল করার চেষ্টা করে। এর ফলে কি হয়? সরকারের কাছে ওই মানিটা হিসাব থাকলো না, যে মানিটা এর আর্নিং হলো, তার হিসাবটা, এই যে 10 টাকাটা তার যে লাভ হলো, সেই হিসাবটা সরকারের কাছে থাকলো না। তাহলে হিসাব বহির্ভূত যে টাকাটা ইনকাম, সেটাকেই বলা হয় ব্ল্যাক মানি। তাহলে ব্ল্যাক মানি বাড়বে ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স হলে। তাই তো?
এরপরে আমরা দেখবো যে ট্যাক্সের রিফর্ম বিভিন্ন কি কি হয়েছে। এগুলো সাল তারিখ পরীক্ষা আসে, কোন সালে কোনটা চালু হয় বন্ধ হয় ইত্যাদি। এক্সাইজ ডিউটি মানে হচ্ছে কোনো জিনিস তৈরি করতে গেলে আমি যদি এটা বানাতে চাই পেনটা, তো আমাকে যে টাকাটা সরকারকে ট্যাক্স দিতে হয় কোনো জিনিস প্রোডাকশনের জন্য, তাকে বলা এক্সাইজ ডিউটি, যেটা 1944 সালে চালু হয়। তারপরে 1956 ইউনিয়ন, এটা কে নেয়? কে নিত? সেন্ট্রাল গভর্নমেন্ট নিত, ইউনিয়ন। 1956 সালে চালু হচ্ছে সেন্ট্রাল সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স কোনটা? এক স্টেট থেকে আরেক স্টেটে জিনিস দিতে গেলে যে ট্যাক্সটা সরকার নেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাকে বলা হয় সেলস ট্যাক্স। ট্যাক্স অন ইন্টারস্টেট কমার্স, মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিহারে যদি কোনো জিনিস পাঠাই তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিত, সেটাকে বলা হয় সেলস ট্যাক্স। এটা চালু হচ্ছে 1956 সালে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিত। 1962 সালে হচ্ছে কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি মানে হচ্ছে যেটা এক্সপোর্ট ইম্পোর্টের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নেয়। কোনো জিনিস আমি আমার দেশ থেকে বাংলাদেশে পাঠাবো, তার জন্য আমাকে কি ট্যাক্স দিতে হবে? এক্সপোর্টের ট্যাক্স দিতে হবে। আবার কোনো দেশ থেকে ইন্ডিয়া আনবো, সেক্ষেত্রে সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমার ইম্পোর্টের ট্যাক্স দিতে হবে। এই যে এক্সপোর্ট ইম্পোর্টের উপর ট্যাক্সকে বলা হয় কাস্টম ডিউটি। এটা চালু হয় 1962 সালে। 1986 সালে চালু হচ্ছে মোট ভ্যাট, এলকে ঝা কমিটির সুপারিশে। এগুলো পরীক্ষায় আসে, মুখস্থ জিনিস। মোট ভ্যাট মানে হচ্ছে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা 1986 সালে ইউনিয়ন গভর্নমেন্ট নিত। মোট ভ্যাট চালু হচ্ছে 1986। 1944 সালে ইউনিয়ন গভর্নমেন্ট নিত। সার্ভিস ট্যাক্স চালু হয় 1994 সালে। 2004 সালে চালু হয় সেন ভ্যাট, মানে সেন্ট্রাল ভ্যাট, সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা চালু হচ্ছে 2004 সালে। এরপরে 2005 সালে স্টেট গুলো নিত ভ্যাট, শুধু ভ্যাট, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, স্টেট ট্যাক্স, এটা কে নিত? স্টেট। তারপরে 2017 সালে এগুলো এর মধ্যে কিছু কিছু ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সেগুলোকে বাদ চলে যায়, গিয়ে একটা নতুন ট্যাক্স চালু হয় যার নাম হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে? এই যে এক্সাইজ ডিউটি, মোট ভ্যাট, সার্ভিস ট্যাক্স ইত্যাদি গুলো সব বাদ চলে যায়। বাদ দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টটা এখনো আছে, মানে কাস্টম ডিউটি এখনো আছে, কিন্তু এই এর মধ্যে এইটা এইটা মোট ভ্যাট, সার্ভিস ট্যাক্স, সেন ভ্যাট ইত্যাদি গুলো বাদ চলে যায়, গিয়ে একটা নতুন ট্যাক্সেশন সিস্টেম চালু হয় যার নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেটা চালু হয় 2017 সালে। এটা কে নেয়? এই ট্যাক্সটা কে পায়? সেন্ট্রালও পায়, ইউনিয়নও পায় এবং স্টেটও পায়। দুজনই এসটি থেকে যে টাকাটা এক্সট্রা আসে, সেটা কিছু টাকা পায় সেন্ট্রাল, কিছু পায় স্টেট। এবার কিভাবে পায় দেখবো। জিএসটি বলছে 2004 সালে কিভাবে জিএসটিটা এলো সেটা দেখবো। 2004 সালে বিজয় কেলকার কমিটি বলে একটা টাস্ক ফোর্স তৈরি হয়, বিজয় কেলকার এর নেতৃত্বে, এফআরবিএম এর উপরে। ঠিক আছে তো? সেই সেই কমিটি রেকমেন্ড করে জিএসটি চালু করার জন্য, জিএসটি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা চালু করার জন্য প্রথম রেফার করে কে? বিজয় কেলকার কমিটি 2004 সালে। 2006 সালে সেই সময়কার যে ফিনান্স মিনিস্টার ছিলেন পি চিদম্বরম অ্যানাউন্সেস দ্যাট দ্য জিএসটি উইল বি লঞ্চ ফ্রম 2010। তিনি লোকসভায় ঘোষণা করেন যে 2010 থেকে জিএসটি চালু হবে। পি চিদম্বরম তখনকার কংগ্রেসের ফিনান্স মিনিস্টার, হ্যাঁ, ফিনান্স মিনিস্টার। তারপরে 2011 সালে ইউপিএ ইন্ট্রোডিউসড 115তম অ্যামেন্ডমেন্ট বিল। 2011 সালে ইউপিএ গভর্নমেন্ট, তখনকার কংগ্রেস গভর্নমেন্ট, জিএসটি চালু করার জন্য একটা অ্যামেন্ডমেন্ট বিল আনছে। কেন অ্যামেন্ডমেন্ট বিল? 368 নম্বর ধারা কেন প্রয়োগ করতে হচ্ছে? এই কারণে যে জিএসটি কি সেন্ট্রাল এবং স্টেট দুজনের সম্পর্কের উপরে একটা রিলেশন, মানে একটা জিনিস তৈরি করছে। সেন্ট্রাল স্টেট সম্পর্ক জড়িয়ে আছে, মানে ফেডারেল স্ট্রাকচার জড়িয়ে আছে, সেই জন্য অ্যামেন্ডমেন্ট দরকার। তাহলে 115তম অ্যামেন্ডমেন্ট চালু করছে, মানে ইন্ট্রোডিউস করছে 2011 সালে ইউপিএ সরকার। এর ফলে ইউপিএ সরকারের বিভিন্ন টালবানা, যেহেতু জোটবন্ধন সরকার ছিল, অনেকগুলো সরকারের মিলে একটা সরকার ছিল, সেই জন্য তাদের মধ্যে টালবাহানা করে জিএসটি আর চালু হয়নি। তার মধ্যে সরকার পড়ে যায়। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে যান এবং 2014 সালেই তিনি এসে কি করে, বিজেপি ইন্ট্রোডিউস, মানে এই সময় বিজেপি কিন্তু বিরোধিতা করেছিল যে জিএসটি চালু করতে দেবো না, জিএসটি চালু হলে এই হবে ওই হবে, 2014 অব্দি। আবার 2014-তে এসেই তিনি আবার বিজেপি ইন্ট্রোডিউস 122তম বিল আনছে। এই বিলটা ডিসমিস হয়ে যাচ্ছে ততদিন। ঠিক আছে? সরকার পড়ে যাওয়ার ফলে। এবং 16তম লোকসভা চালু হচ্ছে, গিয়ে 122তম অ্যামেন্ডমেন্ট বিল আনছে বিজেপি সরকার। ঠিক আছে? এবং 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই অ্যামেন্ডমেন্ট বিলটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হচ্ছে। অ্যামেন্ডমেন্ট বিলটা লোকসভা রাজ্যসভায় পাস হলো, গিয়ে 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হলো, হয়ে কি চালু হলো? জিএসটি চালু হলো সারা দেশে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা হচ্ছে হিস্ট্রি বিহাইন্ড জিএসটি। এবার জিএসটি চালু হওয়ার পরে কি তৈরি হলো? জিএসটিটাকে সারা দেশে লাগু করার জন্য একটা কাউন্সিল তৈরি হলো, জিএসটি কাউন্সিল, যার নাম দেওয়া হয়েছে। জিএসটি কাউন্সিল একটা কনস্টিটিউশনাল বডি, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা একটা। জিএসটি কাউন্সিল কেমন বডি? কনস্টিটিউশনাল বডি। এটা কনস্টিটিউশনের 279A
আর্টিকেলে জিএসটি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। 279 এ আর্টিকেলে জিএসটি কাউন্সিল গঠনের কথা বলা আছে। এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হয়? যে সেই সময় ফিনান্স মিনিস্টার থাকে, তিনি হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ফিনান্স অর রেভিনিউ, ইউনিয়নের একটা মিনিস্টার থাকে ফিনান্সের, আবার একটা থাকে রেভিনিউ। তো তিনিও এর মেম্বার থাকেন। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের দুজন, কে কে? সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ তাহলে কজন? দুজন। একটা হচ্ছে চেয়ারম্যান কে ফিনান্স মিনিস্টার, আর ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ফিনান্স অথবা রেভিনিউ। এই দুজন হচ্ছে মানে ফিনান্স মিনিস্টার আর একজন, এর মধ্যে একজন মিনিস্টার, তারা দুজন হচ্ছে জিএসটি কাউন্সিলের সেন্ট্রাল গভর্নমেন্টের মেম্বার। আর কারা মেম্বার থাকে? ইচ স্টেট গভর্নমেন্ট ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরি উইথ legislature can nominate one minister to GST council. One of them will be selected as the vice president. এবং প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি যাদের লেজিসলেচার আছে, কটা ইউনিয়ন টেরিটরি যাদের লেজিসলেচার আছে কেউ বলতে পারবে? বর্তমানে কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে যাদের লেজিসলেচার আছে, মানে হচ্ছে বিধানসভা আছে? বর্তমানে কটা ইউনিয়ন টেরিটরি আছে যাদের বিধানসভা আছে? স্যার 3টা মাথা থেকে। বলুন কি কি? দিল্লি, পন্ডিচেরি আর স্যার জম্মু। দিল্লি, পন্ডিচেরি আর জম্মু কাশ্মীর, এই তিনটে ইউনিয়ন টেরিটরি আছে। ঠিক আছে, গুড। এই তিনটে ইউনিয়ন টেরিটরি যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, মানে হচ্ছে বিধানসভা আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা রাজ্য এবং যাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে এরকম ইউনিয়ন টেরিটরি, তারা প্রত্যেকের রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে একজন করে মিনিস্টার পাঠায়। ঠিক আছে, তারা এই জিএসটি কাউন্সিলের সদস্য হয় এবং তাদের মধ্যে থেকে এই যে কটা রাজ্য পাঠিয়েছে তাদের মধ্যে থেকে একজনকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হয়। তাহলে চেয়ারম্যান হচ্ছে কে? ফিনান্স মিনিস্টার। আর ভাইস প্রেসিডেন্টকে ওই যে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে যে একজন করে মেম্বার আসে তার মধ্যে থেকে একজনকে করা হয় হচ্ছে জিএসটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এখন মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি ফিনান্স মিনিস্টার তিনি ভাইস প্রেসিডেন্ট আছেন। ঠিক আছে, এরপরে বলছে স্টেট ভোটিং পাওয়ার। এখানে স্টেটের ভোটিং পাওয়ার কত আছে? কোনো একটা ডিসিশন, কোনো একটা প্রপোজাল এলো, সেই প্রপোজালটা পাস করা হবে কি হবে না, সেটার ক্ষেত্রে স্টেটের যা মেম্বার আছে তাদের ক্ষমতা হচ্ছে 2/3 ভোটিং পাওয়ার আছে। আর ইউনিয়নের যেহেতু মেম্বার কম, ইউনিয়নের 1/3 ভোটিং পাওয়ার আছে। ঠিক আছে, মিনিমাম 3/4 ভোট টু পাস এ প্রপোজাল। কোনো একটা প্রপোজালকে পাস করতে গেলে অন্তত পক্ষে 4/3 ভোট, কোনো একটা বিলকে পাস করতে গেলে। ঠিক আছে, কোরাম, এদের যে মিটিং হয় এই জিএসটি কাউন্সিলের, সেই মিটিং এ কতজন হলে সেই মিটিংটা হয় তাকে বলা হয় কোরাম। কোরাম মানে হচ্ছে মিনিমাম কতজন লোক হলে মিটিংটা হবে। 50% সদস্য, এই যতজন সদস্য আছে তার মধ্যে 50% সেখানে উপস্থিত থাকে তবেই সেই মিটিংটা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কোরাম। তাহলে জিএসটি কাউন্সিলের কোরাম কত? 50%। মিনিমাম ভোট কোনো বিল পাস করতে গেলে, কোনো প্রপোজাল পাস করতে গেলে 3/4 মানে 4/3 ভোট পেতে হবে, তাহলে সেই বিলটা পাস হবে। এইগুলো মুখস্থ করার জিনিস। জিএসটি কাউন্সিলের গঠন দেখলাম। আচ্ছা, এবার জিএসটি আমরা দেখেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টও পায় আবার রাজ্য সরকারও পায়। তো কোন কোন ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট পায় আর কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার পায় দেখবো। বলছে একটা স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা একটা বিহার, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা হলো বিহার। তো দুটো স্টেটের মধ্যে, ধরো আমি এই স্টেটের মধ্যে ব্যবসা করছি, এই স্টেটটার মধ্যেই ব্যবসা করছি, তখন কাকে জিএসটি দেবো? তখন জিএসটি দুজনকে দেবো, একটা হচ্ছে সিজিএসটি আর একটা এসজিএসটি। আমি কলকাতা থেকে কোনো জিনিস তৈরি করে পাঠাচ্ছি উত্তর 24 পরগনায়, তাহলে নিজের কি করছি? নিজের রাজ্যের মধ্যেই ব্যবসা করছি। সেক্ষেত্রে আমি ট্যাক্স দেবো কাকে? সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো সিজিএসটি, সেন্ট্রাল জিএসটি বলা হয়, আর রাজ্য সরকারকে দেবো এসজিএসটি। ঠিক আছে, মানে আমি যদি জিএসটি দিই 100 টাকা সেই ব্যবসা করার জন্য, তাহলে 50 টাকা নেবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ এ সিজিএসটি, আর রাজ্য সরকার কত নেবে? 50 টাকা অ্যাজ এ এসজিএসটি। ঠিক আছে, এবার যদি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে পাঠাই আমার জিনিসটা, সেক্ষেত্রে কে নেবে ট্যাক্স? সেক্ষেত্রে আমাকে যে জিএসটিটা দেবো সেটা আর আমাকে রাজ্যকে দিতে হবে না, সেটা আমি ডাইরেক্ট কাকে দেবো? সেন্ট্রালকে। তার নাম কি? আইজিএসটি। তাহলে ইন্টার স্টেটের ক্ষেত্রে এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছি, সেক্ষেত্রে কোন ট্যাক্স দেবো? আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে।
যদি ইন্টারেস্টেড যদি ব্যবসা করি, একটা রাজ্যের মধ্যেই আমি যদি ব্যবসা করি, সেক্ষেত্রে আমি দুজনকেই দেবো, এসজিএসটি আলাদা, সিজিএসটি আলাদা। মানে যে টাকাটা দেবো হাফ নেবে রাজ্য সরকার, হাফ নেবে কেন্দ্র সরকার। কিন্তু এক স্টেট থেকে আরেক স্টেটে যদি ব্যবসা করি, সেক্ষেত্রে আমি দেবো আইজিএসটি, সেটা কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে, এইটুকু মাথায় রাখলেই হবে। এরপরে জিএসটি নিয়ে আর বেশি কিছু জানার দরকার নেই, মেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ফিলিমসের ক্ষেত্রে এইটুকু জানলেই হবে। জিএসটি 3 রকমের হয়, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি। কোন পণ্যের ক্ষেত্রে কত জিএসটি হবে সেটা কে ঠিক করে? ওই যে জিএসটি কাউন্সিল ঠিক করে যে কোন দ্রব্যের ক্ষেত্রে কত পরিমাণ পার্সেন্ট জিএসটি হবে। ঠিক আছে, আর জিএসটি কাউন্সিলের যে গঠনটা, এটা খুব ইম্পর্টেন্ট ফিলিংসের জন্য, মনে রাখতে হবে। আর ডিটেলসে, খুব ডিটেলসে করার দরকার নেই, কারণ আমরা এখানে পিএইচডি করতে আসিনি। জিএসটি নিয়ে পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট, ফিলিংসের জন্য ততটুকুই আলোচনা করলাম। এরপরে আমরা আরো কিছু রিলেটেড টপিক আলোচনা করে আজকের ক্লাস শেষ করবো। আচ্ছা, এবার বলছে সেজ। সেজ আমরা বিভিন্ন জিনিস যখন কিনি, তখন দেখতে পাই যে এটা হচ্ছে স্বচ্ছ ভারত সেজ, বা এটা এডুকেশন সেজ দিচ্ছি, সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে। এটা চিপসের প্যাকেটেও ওই কিছুদিন আগে স্বচ্ছ ভারত সেজ নিচ্ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। সেজটা কি আর সারচার্জ কি? আমরা দুটো নাম শুনেছি, সেজ হয় একটা, সারচার্জ হয় একটা। তো সেজটা কি, সারচার্জটা কি, সেটা দেখবো। সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার যেই হোক, আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়। আমরা যদি একটা চিপসের প্যাকেটও কিনি, তার জন্য আমাদেরকে দেখা যাচ্ছে আহ, আহ, ধরো এই চিপসটার প্যাকেটটার দাম যদি 100 টাকা হয়, আর সরকার যদি 5% ট্যাক্স নেয়, তাহলে কত হবে? আমাকে 5 টাকা, এই জিনিসটার দাম আমার কিনতে হচ্ছে 105 টাকা দিয়ে, তাই তো? তাহলে 5% ট্যাক্স আমি কিন্তু সরকারকে দিচ্ছি। এবার সরকারের যখন কোনো একটা উদ্দেশ্য সাধনের ইচ্ছা হবে, যে স্বচ্ছ ভারত করব, একটা বা এডুকেশনের মান ভালো বাড়াবো, সেই জন্য লোকের কাছ থেকে ট্যাক্স ছাড়াও আরো বেশি টাকা নেবো, তখন সেটাকে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ট্যাক্সের উপরে যদি আবার ট্যাক্স চাপে, সেটাকে বলা হয় সেস। কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই যে টাকাটা, তাহলে বলছে যে 5% তো ছিল হচ্ছে কি, ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আরো 5% আমি নেবো স্বচ্ছ ভারতের জন্য, স্বচ্ছ ভারত মিশনের জন্য আমি আরো 5% নেবো। ঠিক আছে, তাহলে এটার দাম তখন হবে কত? 110 টাকা। তাহলে এর থেকে 5 টাকা পাচ্ছে কি, ইনডাইরেক্ট ট্যাক্স। আর 5 টাকা কিসে পাচ্ছে? আর 5 টাকা যেটা পাচ্ছে সেটা হচ্ছে সেস, এটাকে বলছি। মানে একটা স্পেশাল উদ্দেশ্য নিয়ে টাকাটা নিচ্ছে, ট্যাক্স নয় কিন্তু, এটা ট্যাক্স নিচ্ছে 5%। আর যে 5% চাপালো, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত করার জন্য সেচ নিচ্ছে। তাহলে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ট্যাক্সের উপরে যখন আবার ট্যাক্স চাপে, তখন সেটাকে বলা হয় সেচ। সেই টাকাটা সরকার সেই উদ্দেশ্যে খরচা করতে বাধ্য, অন্য কোনো উদ্দেশ্যে খরচা করতে পারবে না। ট্যাক্সের টাকা কিন্তু খরচা করতে পারবে অন্য উদ্দেশ্যে, কিন্তু যদি স্বচ্ছ ভারতের জন্য 5% সেচ নেয়, তাহলে সেই 5% যে টাকাটা সে পাচ্ছে, সেই টাকাটা কিন্তু সে ওই স্বচ্ছ ভারতের পিছনেই খরচা করতে বাধ্য। সেটা এখানে লেখা আছে, সেজ ইজ ইম্পোজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইজ এ ট্যাক্স অন ট্যাক্স, ট্যাক্সের উপরে ট্যাক্স, অ্যান্ড ইজ লেভাইড ওভার এ স্পেসিফিক পারপাস, কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আরোপ করা হয়। ইট ইজ লিভাইড আনটিল দ্য গভর্নমেন্ট গেটস এনাফ মানি ফর দ্যাট পারপাস। সেই উদ্দেশ্য সব নিয়ে যতক্ষণ না প্রচুর টাকা কামাচ্ছে গভর্নমেন্ট, ততক্ষণ এটা চালিয়ে যায়। দ্য ইউসেজ অফ দ্য ফান্ড ক্রিয়েটেড আউট অফ সেস ইজ রেস্ট্রিক্টেড টু এ স্পেসিফিক পারপাস অনলি। এবং সেই টাকাটা একটা স্পেসিফিক পারপাস, যে পারপাসে নিয়েছে সেই পারপাসেই খরচা করতে হবে। ফর এক্সাম্পল, এডুকেশন সেস কালেক্টেড ক্যান বি ইউটিলাইজ অনলি ফর ফিনান্সিং এডুকেশন। তাহলে এডুকেশন সেস থেকে যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলবে, সেটা শুধুমাত্র এডুকেশনে খরচা করতে সে বাধ্য, অ্যান্ড নট ফর এনি আদার পারপাস, অন্য কোনো পারপাসে খরচা করতে পারবে না। সেস মে বি ইম্পোজড অন ট্যাক্স লাইক এডুকেশন সেস ইজ ইম্পোজড অন দ্য ইনকাম ট্যাক্স রেট। It may also be imposed on value like Swachh Bharat cess, which was imposed on the value of services. তাহলে এগুলো হচ্ছে উদাহরণ শেষের, এডুকেশন সেস বা স্বচ্ছ ভারত সেস, এগুলো শেষের উদাহরণ। এরপর আমরা দেখবো সারচার্জ কি জিনিস। ইন কেস অফ রেভিনিউ কালেক্টেড ফ্রম সেস, ইট ইজ ফার্স্ট ক্রেডিটেড টু দ্য কনসলিডেটেড অফ ইন্ডিয়া। তাহলে এই যে সেস থেকে যে অর্থটা সরকার ইনকাম করে, সেটা কোথায় রাখে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে। And the central government may, after due appropriation from the parliament, utilize the fund for the specified purpose or credited to the specific fund. এবং পার্লামেন্টে বিল পাস করিয়ে, যে বিলটার নাম বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন বিল, সেই বিল পাস করিয়ে তাই ওই কনসলিডেটেড ফান্ড থেকে ওই টাকাটা তোলা যায়। তুলে সেই পারপাসেই ব্যবহার করতে হবে যে পারপাসে তোলা হয়েছিল।
The central government is not required to share the revenue from cess with the state government. এবং সেস থেকে যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনকাম করে সেই টাকাটা স্টেট গভর্নমেন্টের সাথে শেয়ার করতে হয় না। কিন্তু ট্যাক্স যেটা ইনকাম করে সেটা কিন্তু 42% স্টেট গভর্নমেন্টকে দিতে হয়, স্টেট গভর্নমেন্টগুলোকে। ঠিক আছে? কিন্তু সেস থেকে যে টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট পায়, সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেই খরচা করতে পারে, স্টেট গভর্নমেন্টকে দিতে হয় না। এবং সেই টাকাটা যে পারপাসে তুলেছে সেই পারপাসেই খরচা করতে বাধ্য। On the other hand, surcharge is a tax on any tax. Surcharge একই জিনিস, সেসের মতো, সেটাও ট্যাক্সের উপর ট্যাক্স। It is a tax on tax. The objective of imposing of levying surcharge is not put high tax burden on person who can bear or have the capacity to pay high tax. Like says, the central government is not required to share the revenue from the surcharge with state governments, but it becomes a part of the consolidated fund of India and goes directly to the fund. Thus, it can be utilized for any purpose of the government. তাহলে সেসটা কি? একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে, মানে আরোপ করতে হয় এবং সেটা সেই উদ্দেশ্যেই খরচ করতে হয়। কিন্তু সারচার্জটা নির্দিষ্ট উদ্দেশ্য তুলতে হয় না এবং সেটা যে কোনো কাজেই সেন্ট্রাল গভর্নমেন্ট লাগাতে পারে। এই হলো পার্থক্য। বেসিক ডিফারেন্স কি? সেসটা বিশেষ উদ্দেশ্যে খরচ করতে বাধ্য, কিন্তু সারচার্জের টাকাটা বিশেষ উদ্দেশ্যে খরচ করতে বাধ্য নয় সরকার। এটাই বলছি সেস আর সারচার্জের পার্থক্য। তো এই আজকে ইকোনমি এই অবধি ছিল। পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা শেষ হলো আজকে। ঠিক আছে? নেক্সট দিন তার থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমি নিয়ে আসবো, সেগুলো আপনাদেরকে উত্তর দিতে হবে। বাড়ি থেকে দেখে আসবেন ভালো করে। ফিজিক্যাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, এগুলো তো আগের দিন করেছেন, ওগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওগুলো খুব ভালো করে দেখে আসবেন। থ্যাংক ইউ।